অনেক ভোরবেলা বাড়ি থেকে বেরোতে হয়েছে, ঠিকঠাক ঘুম হয়নি, যদিও কোনোবারই হয় না, কারণ কলকাতা থেকে শিলিগুড়ি আসার এই যে মজাটা, সারা রাত্রির একটা এক্সাইটমেন্ট নিয়ে থাকা এবং ভোরবেলা যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি থেকে বেরিয়ে লোকেশনে আসা মিট করার জন্য। গুড মর্নিং ফ্রম কলকাতা। গতকাল সরস্বতী পুজো শেষ হলো, 23শে জানুয়ারি ছিল, আজ হচ্ছে 24শে জানুয়ারি। আজ শুরু হচ্ছে 2026-এর আমার ফার্স্ট রাইড নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। তো এখন প্রায় 4:30 হয়ে গেছে সময়, আর এই হচ্ছে টোটাল সেট আপ। যেহেতু আমি এবছর একা বেরোচ্ছি প্রথম রাইডটাতেই, তো সেই জন্য একদম অল্প লাগে, জাস্ট 2 দিনের জন্য যতটা দরকার, আর ট্যাঙ্ক ব্যাগ আর একটা ছোট্ট টপ বক্স। তো চলো বেরিয়ে পড়বো। ওদিকে ডিম্পি দাঁড়িয়ে রয়েছে ছাদের ওপরে। টাটা। তো চলো রাইডটা শুরু করি। এই রাইডে কিন্তু রয়েছে প্রচুর অ্যাডভেঞ্চার, প্রচুর অফরোড আর প্রচুর মজা। কারণ শুধু আমি একা না, আমার সাথে আরও মোটামুটি 25 বাইকার্স যাচ্ছে। অলরেডি আমি যাচ্ছি ওদের সাথে, ওরা আমার সাথে যাচ্ছে না। তো খুব মানে যার সাথে এক সময় রাইড শুরু করেছি, যাকে দেখে এক সময় রাইড শুরু করেছি, তো তার সাথে আজকে অনেক দিন পর আমার যাত্রা। তো চলো যেতে যেতে বাদবাকি কথা বলবো। তো আগে গিয়ার আপ করে নিই, চলো। বেরিয়ে পড়লাম বাড়ি দিয়ে। এখন আমাকে যেতে হবে প্রথমেই কৃষ্ণনগর শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান, ওখানে আমাদের পুরো টিমটা ওয়েট করবে। তো অলরেডি আমাদের ফার্স্ট মিটিং পয়েন্ট ছিল মধ্যমগ্রাম মোড়ে। সবাই এই মানে যারা কলকাতা থেকে যাচ্ছে সবাই অ্যাড হবে, বাকি সবাই কৃষ্ণনগরে গিয়েই দাঁড়াবে। তো আমি ওটা মিস করে গেছি, ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে কালকে সরস্বতী পুজোর জন্য। তারপরে ব্যাগ গুছিয়ে বাইকটাকে রেডি করে আমার শুতে শুতে প্রায় 10:30 বেজে গেছিলো, তাই উঠতেও লেট হয়ে গেছে। ডিম্পি অনেকবার ডেকেছে, তারপরে গিয়ে উঠেছি। এই হচ্ছে পরিস্থিতি। তাড়াহুড়োর কিছু নেই, আমাকে 6টার মধ্যে কৃষ্ণনগর পৌঁছাতে হবে। তো হাতে এখনও মোটামুটি 1.5 ঘন্টা আছে। আমি যদি খুব নর্মালিও চালাই, আমি 6:15, 6:20 মধ্যে আমি আশা করি পৌঁছে যাব। আমার বাড়ি থেকে কৃষ্ণনগর হচ্ছে প্রায় 107 কিলোমিটার রাস্তা। অলরেডি আমি 4 কিলোমিটার কভার করে নিয়েছি। আমি জাস্ট এখন কেষ্টপুর এসে পৌঁছাচ্ছি। কেষ্টপুর থেকে এয়ারপোর্ট হয়ে মধ্যমগ্রাম চৌমাথা হয়ে কল্যাণী এক্সপ্রেসওয়েটা ধরে নেব। ওই রাস্তাটা দিয়ে ধরলে খুব ইজি যেতে পারবো, কারণ ওই বড় জাগুলি ছোট জাগুলির যে রাস্তা, ওই রাস্তাটা দিয়ে গেলে যান এখানেই কয়লা হয়ে যাবে। তো অত ভেবেচিন্তে লাভ নেই। কৃষ্ণনগর যাওয়ার জন্য একদম বেস্ট। তোমাদেরও বলবো, এখন যা রাস্তার কন্ডিশন হয়ে গেছে, সবাই কল্যাণী এক্সপ্রেস হয়ে দিয়ে যায়। যারা আমার ভিডিও দেখে যাওয়ার প্ল্যানিং করছো তাদের উদ্দেশ্যে বলবো, কল্যাণী এক্সপ্রেস হয়ে তোমাদের জন্য একদম বেস্ট হবে। আমার যে মেন ক্যামেরা, যেটা দিয়ে আমি এখন তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি, এই ক্যামেরাটা আমার না। এই ক্যামেরাটা আমাকে সাপোর্ট করেছে, মানে জাস্ট আমার এই ট্রিপটার জন্য আমাকে দিয়েছে সাহেব এর আগেও আমাকে এই ক্যামেরাটা দিয়ে হেল্প করেছিল আমার আদি কৈলাস ট্রিপের সময়, এবং তার আগেও ছোটো ছোটো ট্রিপে সাহেব ক্যামেরাটা দিয়েছিল। আমার প্রত্যেকটা ট্রিপেই এরকম কিছু কিছু সাপোর্ট নিয়ে আমি বের হই। সবথেকে বড় থ্যাঙ্কস এই ট্রিপটার জন্য, সেটা হচ্ছে বিশ্বদীপদাকে। বিশ্বদীপদা হচ্ছে রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টারের একজন সার্ভিস অ্যাডভাইজার। আমি আশা করি ও যেন আরও মানে আপগ্রেড করে এবং ও নিজে একটা সিনিয়র পজিশনে যায়। অ্যাজ আ অটোমোবাইল এমপ্লয়ি আমি জানি কতটা কষ্টের হয় এই টাইমিংটা এবং এই লাইফটা। আমার গাড়ির অনেকগুলো প্রবলেম ছিল, যে প্রবলেমগুলো 100% সলভ করে দেওয়ার দায়িত্ব থাকে রয়্যাল এনফিল্ডের। এবং আমি কলকাতা বাইকজন ছাড়া অন্য কোনো ডিলারশিপে, অন্য কোনো আউটলেটে কাজ করাই না। তো বিশ্বদীপদা ছাড়া আমার গাড়িতে কেউ হাতও দেয় না, সবথেকে ভালো কথা হচ্ছে এটা। তো বিশ্বদীপদার সাপোর্টে, বিশ্বদীপদার গাইডেন্সে আমি এত সুন্দরভাবে প্রত্যেকটা রাইড করি, শুধু একটা না, প্রতিটা রাইড আমার এতটা সুন্দর হয় অনলি ফর বিশ্বদীপদা। ভিডিও ডেসক্রিপশানে বিশ্বজিৎদার নাম্বার থাকবে, বিশ্বজিৎদার নাম্বারে তোমরা কল করে নিতে পারো। আর সবথেকে ভালো, যদি আমার রেফারেন্স নিয়ে নাও তো তোমাদের চিন্তা নেই, আরও বেটার কাজ হয়ে যাবে। জাস্ট আর
100 মিটার দেখা যাচ্ছে সিগন্যালটা, জাস্ট এখানে পৌঁছালাম মানে আমি মধ্যমগ্রাম চৌমাথায় চলে এসেছি। এটাই হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথা। আর সোজা চলে গেলে বড় জাগুলির রাস্তা দিয়ে গিয়ে চলে যাওয়া যায়। আর আমি কল্যাণী এক্সপ্রেস হয়ে যেহেতু ধরবো, তাই মধ্যমগ্রাম চৌমাথা থেকে আমি সোদপুর মুড়াগাছার রাস্তাটা ধরে নিলাম। মুড়াগাছা হয়ে আমি চলে যাব কল্যাণী এক্সপ্রেস হয়েতে। এদিকে রাস্তাটা আবার একটুখানি খারাপ আছে পদে পদে, তাই দেখে চালাতে হবে। এই যে ওপরে গ্রিন বোর্ড, সোজা গেলে দেখাচ্ছে পানিহাটি, বাঁদিকে গেলে দমদম, আর এখান থেকে আমি ডান দিকে ঘুরে যাব। এই রাস্তাটা সোজা কল্যাণী এক্সপ্রেস হয়েতে মিশে গেলাম আমি। ব্যাস, মানে আমি সিটি ছেড়ে টোটালি হাইওয়েতে উঠে গেলাম। জাস্ট খালি কল্যাণী থেকে যখন রাস্তাটা চেঞ্জ করব, রানাঘাটের রাস্তাটা নেব, তখন জাস্ট 8 কিলোমিটারের জন্য আমাকে আবার সিটিতে ঢুকতে হবে ওই ইটের রাস্তায়। তারপরে আবার একই সেই ন্যাশনাল হাইওয়ে। সময় হচ্ছে এখন প্রায় 5:45, আর আমি জাস্ট কল্যাণী এসে ঢুকলাম। এই এখান থেকে বাঁদিকে টার্নিং রয়েছে, যেখান থেকে আমি রাস্তাটা চেঞ্জ করব। কল্যাণী সিটির মধ্যে দিয়ে আমি চলে যাব রানাঘাটের রাস্তায়। এই এখান থেকে বাদিক নিয়ে নিলাম, এই রাস্তাটা সোজা উপরে চলে গেল। আমাকে এই ব্রিজের তলা থেকে ডান দিক নিতে হবে। ঠান্ডাও একটা চরম লেভেলে রয়েছে এখন। সকালটা হলে না একটু রিলিফ পাই, কারণ আমার সত্যি ইচ্ছা করছে না এখন ব্যাগ থেকে একটা এক্সট্রা লাইনার বার করে গায়ে দিতে, তাহলে ওটা আবার ঢোকাতে হবে। এটা একটা বড় কষ্টের ব্যাপার। ভোর হচ্ছে সেটা দেখে বোঝা যাচ্ছে, দেখো আকাশের রংটা আস্তে আস্তে সাদা হচ্ছে কালো থেকে। আমার পৌঁছাতে পৌঁছাতে প্রায় 6:50, 6:53 গুগল বাবাজি দেখাচ্ছে। তো মোটামুটি আমি মনে হয় তার আগেই পৌঁছে যাব। তো দেখা যাক কি হয়। এখনো অবধি ফোন আসেনি অরূপদার। এই রাস্তাটা হচ্ছে একদম চোখ বন্ধ করে সোজা শিলিগুড়ি যাওয়ার রাস্তা। আমি জাস্ট কল্যাণী এক্সপ্রেস ওয়েটার থেকে বেরিয়ে যে রাস্তাটা নিয়েছিলাম কল্যাণী টাউনের মধ্যে দিয়ে, সেটা ছেড়ে আমি NH-12-এ উঠে পড়লাম। আমাকে মোটামুটি 54 কিলোমিটার রাইড করতে হবে অরূপদার সাথে দেখা করার জন্য। অরূপদার শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে ওয়েট করছে টোটাল গ্রুপের সাথে। আমার মনে হয় আমি সব থেকে লাস্ট এখনও অবধি যে পৌঁছাতে পারিনি, বাকি সবাই মনে হয় পৌঁছে গেছে। তো বাপরে কুয়াশা, দেখো কুয়াশা, চারিদিক পুরো কুয়াশায় ঢেকে গেছে। আর ঠান্ডাটা হঠাৎ করে চরম লেভেলের হয়ে গেল, মনে হলো না বরফ পড়ছে চারিদিকে। দেখো গাড়িগুলো সব দাঁড়িয়ে গেছে, আর যেতে পারছে না ট্রাকগুলো। সময় হচ্ছে এখন 6:01, আর এই হচ্ছে সকালের পরিস্থিতি, যার জন্য আমাকে স্পিডটা রিডিউস করতে হলো। এতক্ষণ 110-এ গাড়িটা চালাচ্ছিলাম, ওটা এখন 80-তে নামিয়ে দিলাম, দরকার নেই। দেখো দূরের রাস্তা কিছু দেখা যাচ্ছে না, আমি তো খালি চোখে কিচ্ছু দেখতে পাচ্ছি না। বাড়ি থেকে বেরিয়ে অলরেডি 104 কিলোমিটার রাইড করা হয়ে গেছে, আর 1.2 কিলোমিটার বাকি আছে। আমি জাস্ট কৃষ্ণনগর শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে চলেই এসেছি। সবাই পৌঁছে গেছে, সবার থেকে লেট আমি, কিছু করার নেই। আমার হাত জমে গেছে রীতিমতো, আমি নাড়াতে পারছি না ঠিকঠাক। খুব কষ্ট লাগছে এবার, মনে হচ্ছে কি বাড়িতে থাকলেই ভালো হতো। এতটা ঠান্ডা, আর তার থেকে বড় কথা প্রচুর ফগ, গাড়ি চালানোই যাচ্ছে না এরকমের জন্য। তো সেই জন্য আমার খুব লেট হলো। তো যাই হোক চলে এসেছি, আর 600 মিটার দূরেই কৃষ্ণনগর শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। তো চলো ওখানে গিয়ে তারপর সবার সাথে দেখা করি, তোমাদের সাথেও দেখা করাচ্ছি। সবার লেট, তাই তাড়াহুড়ো করে জাস্ট একটা ব্ল্যাক কফি খেয়ে কৃষ্ণনগর দিয়ে বেরিয়ে পড়লাম। এরপরে আমরা নেক্সট 100 কিলোমিটারে আবার পাপ্পু ধাবার সামনে দাঁড়াবো। যেহেতু আমি ট্রেল মার্শাল, তাই সবার শেষে আমাকে থাকতে হবে। মোটামুটি এখান থেকে 100 কিলোমিটার রাস্তা হচ্ছে পাপ্পুদা ধাবা, যেটা বহরমপুরে পড়ে। 100 বললে ভুল হবে, 104 কিলোমিটার রাস্তা। তো টোটালটাই আমরা
একবারে কভার করব। সানরাইজটা হয়েছে তাই টেম্পারেচারটা এখন একটু আপডেট হয়েছে। আমি রীতিমতো কৃষ্ণনগরে পৌঁছানোর পর কাঁপতে শুরু করে দিয়েছি। এত কাঁপছিলাম যে অরূপদা আমাকে সাইন করার জন্য কিছু পেপার দিয়েছে, তো সেখানে আমি সাইন করতে পারছি না। প্রায় 7টা বেজে গেছে সময় এখন, বাট কুয়াশার কোনো যাওয়ার নাম নেই। পুরো রাস্তার মধ্যে জেঁকে বসে রয়েছে। একটা চরম লেভেলের অস্বস্তিকর পরিবেশ, মানে গাড়িটা রাস্তা ফাঁকা থাকলেও জোরে চালানো যাচ্ছে না। আর সেরকম লেভেলের ঠান্ডা, যদিও বাইক চালাচ্ছি তাই ঠান্ডাটা বেশি লাগছে। আমাদেরকে 100 কিলোমিটার এখনো অবধি এরকম ঠান্ডার মধ্যেই যেতে হবে। আমি বহুদিন পর এরকম একটা বড় টিমের সাথে রাইড করতে চলেছি। অনেক এক্সপিরিয়েন্স গেন হবে, নতুন নতুন অনেক বন্ধু হবে, অনেক রাইডারদের সাথে পরিচয় হবে। সবে তো শুরু, জাস্ট আজকে স্টার্ট হলো রাইডটা, তো প্রচুর এনজয় হবে। বহরমপুর পৌঁছানোর পরে ওখানে ব্রেকফাস্ট করব। যেটা আমার রাইডে সবথেকে বড় প্রবলেম সেটা হচ্ছে রাইডে বেরোনো মাত্রই আমার খিদে পেয়ে যায়। তো কলকাতা থেকে যখন বাইক নিয়ে বেরিয়েছি তখন থেকে আমার মানে পেটে চুকচুক করা শুরু হয়ে গেছে। তো কৃষ্ণনগরে দাঁড়িয়ে জাস্ট একটা ব্ল্যাক কফি খেয়ে তারপরে একটা ছোট্ট ব্রিফিং ছিল, সেটা কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম। কারণ আমাদেরকে দিনের আলোর মধ্যে পৌঁছাতে হবে, এটা মেন টার্গেট। তো দেখা যাক। সময় হচ্ছে এখন 7:50 আর আমরা জাস্ট দেবগ্রাম ক্রস করছি। এটা হচ্ছে দেবগ্রাম। এটা যেহেতু ওই 4 মাথার ব্রিজ হবে সেই জন্য এখানে কাজ চলছে এখনও অবধি। তবে এই রাস্তাটা হয়ে গেলে কিন্তু এখানে আর এত জ্যাম, এত ট্রাফিক হবে না, তখন ইজিলি সবাই যাতায়াত করতে পারবে। এই হচ্ছে সেই শ্বাসরুদ্ধকর জায়গা। বহু বছরের সেই ব্রিজ এখনও অবধি তৈরির কোনো নামগন্ধ নেই, বাট এই রাস্তাটারও কোনো মেরামত এখনও অবধি হয়ে উঠছে না। তো যার জন্য এইখানটা এরকমই কন্টিনিউ হয়ে রয়েছে, কিছু করার নেই। আমি আজও বুঝে উঠতে পারলাম না এই ব্রিজটা একটুখানি করে রেখে দিয়েছে, তারপরে একটু কীভাবে হবে। বাবা, এই জায়গাটা পেরাতেই আমার প্রায় 10 মিনিট লেগে গেল। তো এই হচ্ছে বহরমপুর বাইপাস, আর এখান থেকে জাস্ট 4 কিলোমিটার মতো গেলে বহরমপুর বাইপাস ধাবা, যেটা এই রুটে মানে এই বাইপাসের মধ্যে সব থেকে বড় ধাবা, সেটা পড়বে। আর সেখান থেকে মোটামুটি 4-5 কিলোমিটার মতো আগে যেতে হবে, তাহলে পাপ্পুদা ধাবা পড়বে। ওটা হচ্ছে সেকেন্ড বিগেস্ট ধাবা। এই ধাবাগুলো এতটা ফেমাস কারণ কি এতটা বড় এরিয়া নিয়ে তৈরি করে রেখেছে যে সমস্ত বাইকার বলো, সমস্ত গাড়ি বলো, ওখানে গিয়ে খুব ভালোভাবে পার্কিং করা যায়। তো সেই জন্যই এগুলোর মধ্যে সবাই যায়, আর আমরাও সেই জন্যই যাচ্ছি। আর এই চারিদিকটা দেখো পুরো সর্ষে ফুলে ভরে রয়েছে। এইখানে তোমরা সারা বছরের 10 মাস মোটামুটি তোমরা এখানে সর্ষে ফুলের চাষ দেখতে পারবে, পুরো হলুদ হয়ে থাকে। এই হচ্ছে বহরমপুর বাইপাস ধাবা, যেটা বলছিলাম এই রাস্তায় সব থেকে বড় ধাবা এটাই, বহরমপুর বাইপাস ধাবা। বাট একটা জিনিস খুব খারাপ, এখানে সকাল 9টার আগে এই ধাবাটা ওপেনই হয় না। সময় হয়েছে জাস্ট 9টা, আর আমরা এই মুহূর্তে জাস্ট বহরমপুর ক্রস করে আমরা এগিয়ে এসে পাপ্পুদা ধাবাতে আমরা দাঁড়িয়ে গেছি। খাওয়ার দাওয়ারটা বেশ ভালো ছিল। আমাদের জন্য ছিল রুটি আর আলু দিয়ে সবজির তরকারি। তো খেয়ে দিয়ে সবাই অলমোস্ট রেডি হয়ে গেছি, আবার আমরা বেরিয়ে পড়বো। এই যে সবাই দাঁড়িয়ে রয়েছে, রেডি হচ্ছে অলমোস্ট। আমাদেরকে প্রায় এখনও 270 কিলোমিটার রান করতে হবে শিলিগুড়ি পৌঁছানোর জন্য। আমরা অলমোস্ট 250 কিলোমিটার কমপ্লিট করে নিয়েছি, মানে আমি আমার বাড়ি থেকে 250 কমপ্লিট করে নিয়েছি। এখনও আমাকে 275 কিলোমিটার রান করতে হবে শিলিগুড়ির উদ্দেশ্যে। চলো, তো দুপুরের লাঞ্চ হবে আমাদের মোটামুটি মালদা রায়গঞ্জ ক্রস করে। তো এখন আমাদেরকে কন্টিনিউ করতে হবে। চলো বেরিয়ে পড়লাম। যেহেতু সবার পিছনে আমাকে থাকতে হবে, তাই সবাই আমার আগে অনেকটা দূর চলে গেছে। আমি একবার দাঁড়ালাম অডিওটা চেক করার জন্য, করে আবার বেরিয়ে পড়লাম। তো এখন মোটামুটি আমাদেরকে 120 কিলোমিটার রান করতে হবে। 120 কিলোমিটার পরে আমরা আবার নেক্সট স্টপেজ নেব। দেখো গাড়িগুলো কিভাবে আসছে, দেখো 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 কিভাবে গাড়িটা এলো। ডান দিকে হচ্ছে সাগরদিঘি আর বাঁদিকে নবগ্রাম। এখান থেকে জাস্ট 10 কিলোমিটার গেলে আসবে হচ্ছে মোরগ্রাম।
আর মোটামুটি 65 কিলোমিটার কভার করলে আমরা পাবো ফারাক্কা ব্রিজ, ফারাক্কা ড্যাম। ফারাক্কার নতুন ব্রিজটা আমি জানি না এক্স্যাক্ট কবে খুলবে, যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে ভিডিওর কমেন্টে গিয়ে আপডেট দিয়ে দিও, কারণ ফারাক্কার ব্রিজটা না খুললে একটা বড় ট্রাফিক জ্যামের মধ্যে পড়তে হয়। যদি ফারাক্কার ব্রিজটা ওপেন হয়ে যায় তাহলে সেই জ্যামটা আর হবে না। মোরগ্রাম এসে গেছি, মোরগ্রাম থেকে এদিকে বাদিকে রাস্তা ঘুরে গেল, এই রাস্তায় দিক থেকে চলে যাচ্ছে রামপুরহাট, বোলপুর, শান্তিনিকেতন, ওই রুটটা। আর আমরা এখান থেকে সোজা চলে যাচ্ছি ফারাক্কার দিকে। ফারাক্কা এখান থেকে 55 কিলোমিটার। আমি এই মুহূর্তে মাত্র 10 কিলোমিটার কমপ্লিট করলাম। খুব ভালো স্পিডে চলছে, রাস্তা মোটামুটি ফাঁকাই আছে, তাই জন্য। আর দ্বিতীয়ত সবাই আগে চলে গেছে, তাই একটু হাই স্পিডে আমি চালাতে পারছি। আমার কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার রাস্তায় কিছু কিছু মার্কিং আছে, যে মার্কিংগুলোর মধ্যে এইটা হচ্ছে একটা। এই ব্রিজটা ক্রস করা মানে খুব তাড়াতাড়ি ধুলিয়ানে পৌঁছে যাওয়া, মানে আর ওই 12 থেকে 15 কিলোমিটার মতো ডিস্টেন্স হবে। আমি ম্যাপটা খুলে দিয়েছি, দেখতে পাচ্ছি না। এই ব্রিজের পর থেকে ধুলিয়ান ওই মোটামুটি 12 থেকে 15 কিলোমিটারের মধ্যে ধুলিয়ানে পৌঁছে যাওয়া যাবে। আর তার থেকে ঠিক আরও 20 কিলোমিটারের মধ্যে ফারাক্কা ব্রিজ পৌঁছে যাওয়া যাবে। জাস্ট আর 9 কিলোমিটার বাকি রয়েছে এনটিপিসি ফারাক্কা ঢুকতে। এখন টোটালি আমি একা রাইড করছি, এইটাই তো চাইছিলাম। না, সত্যিকারের কথা কি টেল মার্শাল হওয়াটা না মানে একটা ভাগ্যের ব্যাপার আছে, মানে নিজের মতো করে রাইডটা করা যায়। সবাই আগে আছে, সবার পেছনে আমি আছি। এতে একটা সুবিধাও আছে, সেটা হচ্ছে বেটার মাইলেজ পাওয়া যায়। এই যে 1033 এই নাম্বারটা সবাই ফোনে সেভ করে রেখো, যদিও আমিও আমার ফোনে সেভ করে রেখেছি। হাইওয়েতে মানে ন্যাশনাল হাইওয়েতে রাইড করার সময় যদি কোনো রকম অ্যাক্সিডেন্টাল প্রবলেম হয়, কোনো রকম হেল্প লাগে, তাহলে বন্ধুদেরকে কিংবা একে ওকে ফোন না করে সবার ফার্স্ট 1033-তে ফোন করো। তাতে তোমাদের হেল্পটা পেতে খুব সুবিধা হবে এবং কুইক রেসপন্স পাবে। শুরু হয়ে গেছে ফারাক্কার সেই জাম, যদিও এখনও কম আছে, মানে ওই 5 থেকে 6 কিলোমিটার মতো রাস্তা জাম রয়েছে। যদি আটটু বেলাটা বেড়ে যায় তাহলে মোটামুটি 10 কিলোমিটার লম্বা জাম শুরু হয়ে যায়। এই সাইড দিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। এই দিক থেকে চলে গেল ফারাক্কার নতুন ব্রিজ, যে ব্রিজটা এখনও ওপেনিং হয়নি, খুব তাড়াতাড়ি হয়তো হয়ে যাবে। আর এইখান থেকে হচ্ছে সেই পুরনো ব্রিজ, যা সেই 4 মাথা সিগন্যালটা ক্রস করে একটুখানি গেলে পুরনো ব্রিজটা পাওয়া যাবে। একটা বাস যাওয়ার মতো রাস্তা ছেড়ে পুরো রাস্তাটা অটো টোটো ভর্তি করে রেখে দিয়েছে। আর যদি মাঝখানে বাসটা দাঁড়িয়ে যায় তো আর কোনো কথাই নেই, হয়ে গেল পুরো রাস্তার লম্বা জাম। এই চলে এলো সোজা রাস্তা, ডালখোলা, শিলিগুড়ি, গুয়াহাটি, এই একটাই রাস্তার উপরে টোটাল ডেস্টিনেশনটা রয়েছে। আর জাস্ট 300 মিটার মতো গেলে ওই যে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে ফারাক্কা ড্যাম, ফারাক্কা ব্রিজ এবং ফারাক্কা রেল ব্রিজ, সবটাই ওই ওখানেই রয়েছে। এই বাঁ দিক থেকে যাচ্ছে রেল লাইনটা, এটা গিয়ে ওপরে ব্রিজে উঠবে। এই ব্রিজটার মধ্যে সবথেকে বড় প্রবলেম যেটা, সেটা হচ্ছে এই একটাই লাইন দিয়ে সমস্ত গাড়িগুলো যাবে আর ঠিক ওই ডান দিকটা থেকে সমস্ত গাড়িগুলো আসবে, নো ওভারটেকিং। তবে নতুন যে ব্রিজটা, ওই ব্রিজটা যদি হয়ে যায় তাড়াতাড়ি, তাহলে কি হবে, কোনো ওয়েটিং থাকবে না, কোনো এরকম সিঙ্গেল লাইন থাকবে না, আলাদা আলাদা লেন করে দিয়েছে। এক একটা ব্রিজের মধ্যে 2টো করে না 3টে করে লেন হচ্ছে, আমি যতদূর শুনেছি। তো ওটা হয়ে গেলে একদম ইজিলি মানে জাস্ট 3 থেকে 4 মিনিটের মধ্যে ফারাক্কা ব্রিজ ক্রস করা যাবে। দেখো আমার বাঁ দিকে হচ্ছে অগাধ জলরাশি, আর এখানেই সমস্ত লক গেটগুলো রয়েছে, আর এই ডান দিকে জলগুলোকে ছাড়া হয়। আমার বাঁ দিকে হচ্ছে মালদা, আর আমি মালদাকে বাইপাস করে নারায়ণপুরের দিকে চলে যাচ্ছি। অরূপদারা নারায়ণপুরে রয়েছে, ওখানে আমার জন্য ওয়েট করছে মালদা পারদেশি ধাবার আগে। তো ওখানে গিয়ে মিট করব, তারপরে আবার আমরা একসাথে যাব। তো এই হচ্ছে মালদা সিটি। এখন আর মালদা গ্রাম বলা যায় না, এখন হচ্ছে মালদা শহর, কারণ আমাদের কলকাতার থেকে মালদা অনেক বেশি উন্নত হয়ে গেছে। এখানে প্রচুর বড় বড় কলকারখানা তৈরি হয়ে গেছে। এখানকার লোক এখন আর শুধু ব্যবসা বাণিজ্য নিয়ে থাকে না, এখানে এখন অনেক কর্মসংস্থান হয়ে গেছে।
জাস্ট আমি এই ব্রিজটায় উঠি, তারপর দেখাচ্ছি। দেখো খালি, এটা একটা নদী, আর চারিদিকের বাড়িঘরগুলো দেখো কত বড় বড় সব বাড়ি হয়ে গেছে। বোতলবাড়ি এখান থেকে 81 কিলোমিটার রাস্তা। তো আমরা বোতলবাড়ি গিয়ে লাঞ্চ করব, কারণ এখন টাইম হয়েছে প্রায় 1:15, আর এখন আমাদের লাঞ্চের টাইম হয়নি যদিও। তো আমরা চাইছি কি একদম 80% কভার করে নিই, মানে বোতলবাড়ি পৌঁছে যাওয়া মানে হচ্ছে আর 120 কিলোমিটার আমাদের বাকি আছে। এই হচ্ছে পরদেশি ধাবা। যখন প্রথম আমি হিমালয়ান কিনি রুদ্রকে বাড়িতে নিয়ে আসি, তারপরে আমি আর ডিম্পি একটা ট্রিপ করেছিলাম। সেই ট্রিপে আমরা রিটার্ন যাওয়ার সময় পরদেশি ধাবায় খাওয়া দাওয়া করেছিলাম, তারপরে আর আসা হয়নি। এরপরে আসবো নিশ্চয়ই ডিম্পিকে নিয়ে আর একবার। রাইড করার জন্য, অ্যাডভেঞ্চার করার জন্য, বাইক নিয়ে দেশ দুনিয়া ঘুরে বেড়ানোর জন্য বড় গাড়ির দরকার নেই, বড় বাইকের দরকার নেই, শুধু মনের জোরটাই হচ্ছে সব থেকে বড় দরকার। দেখো এই দাদা আমাদের সাথে এসছে SP 125cc নিয়ে, বিন্দাস যাচ্ছে। তাই তোমাদেরকে বলছি যে এই সবসময় কমেন্টের মধ্যে লেখো কিংবা ফেসবুকে গিয়ে লেখো যে একটা 2 লাখ 3 লাখ টাকার মধ্যে একটা ভালো বাইক নেব, রাইড করা শুরু করব। একদম ভেবো না, যা আছে সেটা দিয়ে শুরু করো, তারপরে ধীরে ধীরে নিজেকে আপগ্রেড করো। দেখবে নিজের মধ্যে না একটা এক্সপিরিয়েন্স অনেক হাই হয়ে যাবে অটোমেটিক। জাস্ট বোতলবাড়ি ক্রস করছি, এইটাই হচ্ছে বোতলবাড়ি লোকেশন। আর ডান দিকে ঠিক 200 মিটার পিছনে আমি রাস্তাটা ফেলে এলাম, যেটা ওই বেঙ্গল টু বেঙ্গল কানেক্ট করে, মানে ভেতর থেকে যাওয়া যায় যে রাস্তাটা। আর এদিক থেকে আর মোটামুটি 9 কিলোমিটার মতো যেতে হবে। আমাদের সামনেই রয়েছে লাঞ্চ লোকেশন, ওখানে গিয়ে আমরা লাঞ্চ করব, আর ওখানে একটা লং রেস্টও করব। এই লোকেশনটার নাম হচ্ছে টুঙ্গি দিঘি। এই টুঙ্গি দিঘিতেই আমাদের লাঞ্চ লোকেশন, আর মোটামুটি 1 কিলোমিটার যেতে হবে। জাস্ট এই জ্যামটা ক্রস করে বললো একটু বাঁদিক চেপে গেলে দেখতে পাবো। অলরেডি লোকেশন আমাকে পাঠানো আছে, বাট আমি আর লোকেশনটা এখানে আর ম্যাপটা লাগালাম না। 400 কিলোমিটার অলমোস্ট উইদাউট ম্যাপই চলে এসেছি, তাই আর প্রয়োজন নেই। এই হচ্ছে MG ধাবা, এখানে আমরা লাঞ্চ করলাম, করে এবার বেরোনোর পালা। অলরেডি সবাই বেরিয়ে পড়েছে, 4টে হয়ে গেছে সময়। তো চলো এখান থেকে বেরিয়ে আমরা ডিরেক্ট আগে এগিয়ে যাব। আগে ওদেরকে ধরে নিই, তারপর তোমাদের সাথে আবার গল্প করছি। খাওয়া দাওয়ার পরে না, মানে যেহেতু অনেক ভোরবেলা বাড়ি থেকে বেরোতে হয়েছে, ঠিকঠাক ঘুম হয়নি, যদিও কোনোবারই হয় না, কারণ কলকাতা থেকে শিলিগুড়ি আসার এই যে মজাটা, সারা রাত্রির একটা এক্সাইটমেন্ট নিয়ে থাকা এবং ভোরবেলা যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি থেকে বেরিয়ে লোকেশনে আসা মিট করার জন্য। তো এই যে এর যে একটা মজা, এই মজাটা অন্য কোনোভাবে প্রকাশ করা যাবে না। বাট যখনই দুপুরবেলা লাঞ্চ হয়ে যাবে, আর যখন দেখবো যে আর মাত্র 100 কিলোমিটার কি 120 কিলোমিটার বাকি আছে, তখন না মনে হবে কি আর একটু বসি। এই করতে করতে আমাদেরও অনেকটা লেট হলো, মানে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, তারপরে গল্প হচ্ছে, বসে কে শুয়ে রয়েছে, এইসবই চলছে। তো আলটিমেট আমরা লেট এখন। তো সময় হয়ে গেছে 4:10, আর আমরা বেরিয়ে এখন যাচ্ছি সামনের দিকে এগিয়ে। তো এবার আর অত রানিং চালানোর কিছু নেই, যেহেতু অনেকটা সময় আছে এবং কিলোমিটার অনেকটা কম আছে। তো চলো এগিয়ে যাই, তারপরে তোমাদেরকে বাকি আপডেট দেব। এখান থেকে মোটামুটি 5 কিলোমিটার যাব, তারপরে আমরা রাস্তা চেঞ্জ করে আমরা ডান দিকে ঘুরে যাব, মানে ওই ডালখোলা মোড়টাতে যাব। ডালখোলা মোড় থেকে ডান দিকে ঘুরে যাব, আর তারপরে আমরা আস্তে আস্তে বিহারের বর্ডারে ঢুকে তারপরে আবার শিলিগুড়ি পৌঁছাবো বিহারকে এক্সিট করে। ওটাও একটা খুব বড় একটা ইতিহাস, যে আমাদেরকে শিলিগুড়ি পৌঁছাতে গেলে বিহারের ওপর দিয়েই যেতে হয়। এছাড়াও একটা রুট আছে যেটা বোতলবাড়ির ভেতর দিয়ে যাওয়া যায়, যেটা অলরেডি আমরা পিছনে ফেলে এসেছি। সবাই মনে হয় ডালখোলা মোড়ে দাঁড়াবে, তো জানি না, দেখা যাক। বললো তো ডালখোলা মোড়ে দাঁড়াবো। এই যে ওপরে ব্রিজ, এই যে মোড়টা, এটার নামই হচ্ছে ডালখোলা মোড়। আর এই মোড় থেকেই আমরা ডান দিকে ঘুরে যাব, আর এই বাঁদিকে যে রাস্তাটা যাচ্ছে এটা বিহারের দিকে চলে যাচ্ছে। অটো আবার মাঝখান দিয়ে ঢুকিয়েছে কী জন্য বুঝতে পারলাম না। আর আমরা গিয়ে এই রাস্তাটায় মিশবো, মানে আমরা কিষানগঞ্জের দিকে চলে গেলাম। এই যে রাস্তাটা দেখছো চার মাথা, এটাই হচ্ছে কিষানগঞ্জ। আর এখান থেকে এই মোটামুটি 4 কিলোমিটার মতো গেলে যে রাস্তাটা বোতলবাড়ি থেকে বেরোচ্ছে সেই রাস্তাটা পাবো। মোটামুটি 4 কিলোমিটার মতো গেলে রাস্তাটা এই ডান দিক থেকে বেরিয়ে আসবে। এই বাঁদিকের রাস্তাটা চলে গেল ইসলামপুর টাউন, আর
এই রাস্তাটা বাইপাস হয়ে গিয়ে আবার আগে থেকে একই হয়ে গেছে। তো সিটির ভেতর দিয়ে গেলে অনেকটা কনজেস্টেড ট্রাফিক থাকে, যার জন্য সবসময় এই হাইওয়েটা ধরে যাওয়াটাই বেস্ট। তো আমরা ইসলামপুরে গিয়ে একটা লোকেশনে দাঁড়াবো। অলরেডি ওখানে মোটামুটি সবাই পৌঁছে গেছে, আমরা 2-3 জন হয়তো পিছনে রয়েছি। তো তারপরে ওখান থেকে আবার বেরিয়ে শিলিগুড়ি চলে যাব। আর মাত্র 72 কিলোমিটার বাকি আছে আমাদের শিলিগুড়ি ঢুকতে। আর আমাদের যে হোটেল সেটা ঢুকতে আমি যা দেখলাম ক্যালকুলেশনে ওই 82 কিলোমিটার, মানে 10 কিলোমিটারের ডিফারেন্স আছে। ফাইনালি সারাদিনের প্রতীক্ষার পর আমরা শিলিগুড়ি ঢুকছি। এই সামনে আর জাস্ট 26 কিলোমিটার যেতে হবে আমাদের হোটেল। এইটা হচ্ছে বাগডোগরার রাস্তা, আর ডান দিকের রাস্তাটা ভেতর দিয়ে ব্রিজের ওপর দিয়ে চলে গেল ফুলবাড়ির দিকে। আর এই মুহূর্তে আমার ডান দিক আর বাদিকে রয়েছে ঘন চা বাগান। আমি দেখাতে পারবো না, অন্ধকার হয়ে গেছে তাই। আর যেহেতু এখন রাস্তাটা আস্তে আস্তে পাহাড়ি এরিয়ার মধ্যে ঢুকছে, তাই প্রচণ্ড ঠান্ডা। তো চলো কথা না বাড়িয়ে আমাদের হোটেলে আগে পৌঁছাই, তারপরে তোমাদেরকে আমাদের হোটেলটাও দেখাবো। ফাইনালি আমরা পৌঁছে গেছি শিলিগুড়িতে। এই হচ্ছে আমাদের হোটেল ইন্ডুস টিয়ারা। এই হোটেলে আজ রাত্রিরে আমরা থাকবো। আর এই যে আসা মাত্রই চলে এসছে ওয়েলকাম ড্রিঙ্কস, আমাকে একটা দিয়ে যাও। তো আপাতত পুরো দিনের রাইডের পরে এইটা দিয়েই গলাটাকে ভেজাই, তারপর ভিতরে যাই, তারপর দেখা যাবে রাতেরবেলা কী কী খাওয়া দাওয়া করা যায়। অনেক কিছু থাকবে। হ্যাঁ বলো বলো, আগে বলো। ভেজাবের অনেক কিছু থাকবে রাত্রিবেলায়। ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, এসে একদম ঝাক্কাস ফ্রেশ হয়ে গেছি, শ্যাম্পু ট্যাম্পু দিয়ে সাবান টাবান দিয়ে পুরো রেডি। এই হচ্ছে আমাদের ঘর, যেই ঘরে আমরা 3 জন থাকবো। কে কে থাকবে আমার সাথে পরে আলাপ করাবো। এখন এক দাদা রয়েছে, আরেকজন বাইরে চলে গেছে। দাদা তোমার নাম কি? অংশুমান। অংশুমান। অংশুমানদা আমাদের সাথে থাকবে, আরেকজন রয়েছে উনিও আমাদের সাথে থাকবে। আমরা মোটামুটি গোটা ট্রিপটাতে 3 জন একসাথেই থাকবো, চরম বাওয়ালি হবে, সব ঠিক আছে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর তার আগে একটু নিচে যাব, নিচের এই জায়গাটা একটু ঘুরবো।